নমস্কার বন্ধুরা, তো আমরা এই ভিডিওতে দেখে নেব যে আপনার অন্নপূর্ণা যোজনার যে ১৩ পাতার ফর্মটি নতুন বেরিয়েছে সেটিকে কি করে ফিল আপ করব। তো এটিকে ফিল আপ করার জন্য আমরা ধরে নেব যে এখানে পারিবারিক যে প্রধান আছে তার নাম হচ্ছে সুকুমার পাল, ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি। এবং এই পরিবারের ৩ জন সদস্য আছে। তো পরিবারের প্রধানের নাম হচ্ছে সুকুমার পাল। আধার নাম্বার একটা ডামি আমরা আধার নাম্বার নিয়ে নিলাম এরকম 1 2 3 4 বলে। তো ১২ ডিজিটের একটা আধার নাম্বার এরকম। তো প্যান নাম্বার নিয়ে নিলাম এরকম একটা, এটা একটা ডামি প্যান নাম্বার। এবং এপিক নাম্বার হচ্ছে এরকম একটা ডামি এপিক নাম্বার। তো এই পরিবারের তিনজনের মধ্যে যে পরিবার প্রধান হলো ইনি হলেন মেন সুকুমার পাল। ওনার যে স্ত্রী আছে তিনি অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করবেন। তার নাম হলো ঝুমা পাল। তো তার আধার কার্ড নাম্বার এটা। তো আধার কার্ড নাম্বার আমরা সেম রেখেছি একদম সুবিধার্থে এক্সাম্পল হিসাবে। প্যান নাম্বার আমরা সেম রেখেছি, একটা ডামি প্যান নাম্বার অ্যান্ড এপিক নাম্বার এরকম রেখেছি। আর ওই পরিবারের একজন ছেলে আছে যার নাম হচ্ছে রাজকুমার পাল। তার আধার নাম্বার, প্যান কার্ড নাম্বার, এপিক নাম্বার এখানে সেমই রেখেছি আমরা। আপনারা আপনাদের নিজস্ব যেরকম আধার কার্ড কিংবা প্যান কার্ড নাম্বার, এপিক নাম্বার আছে সেটা কিন্তু অবশ্যই লিখবেন। এরকম কোনো ডামি লিখবেন না আপনার অ্যাকচুয়াল ফর্মে, ঠিক আছে? আর ডেট অফ বার্থগুলো আমরা একটা আনুমানিক বসিয়ে দেবো এখানে। তো চলুন দেখে না যাক কী করে এই ফর্মটা ফিল আপ করবো। তো ফর্মটা ফিল আপ করার আগে আপনাকে রিকোয়েস্ট থাকলো যে আমাদের যে চ্যানেলটি আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি লাইকও করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখুন প্রথমে আছে পরিবারের প্রধানের নাম। তো HOF পরিবার প্রধানের নাম হচ্ছে সুকুমার রায়। তো আমরা এখানে লিখবো সুকুমার রায়। এখানে পরিবার প্রধান আমরা নাম লিখে দিলাম যেটা আপনার আধার কার্ডে দেওয়া আছে। তারপর জন্ম তারিখ আমরা ধরে নিলাম যে ওনার আছে ১/১/১৯৭০, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে ধরে নিলাম, এটা হয়ে গেল। তো এখানে আপনারা যেটা আপনাদের ডেট অফ বার্থ হবে পরিবার প্রধানের সেটা কিন্তু লিখে দেবেন আধার কার্ড অনুযায়ী। তারপর আছে পরিবারের প্রধানের লিঙ্গ আছে। তো পরিবার প্রধানের পুরুষ, তো এখানে পুরুষ আমরা টিক করে দেবো। পরিবার প্রধানের আধার নাম্বারটা আমরা বসিয়ে দেবো, আমরা আগেই দেখেছি আমরা ওখানে। এখানে আমি একটা ডামি আধার নাম্বার বসাচ্ছি, আপনারা কিন্তু আধার কার্ড দেখে সেটা বসাবেন। তো এরকম একটা আপনার আধার কার্ড নাম্বার আমরা বসিয়ে দিলাম ডামি এখানে। এরপরে যে ঘরটি আছে সেটা ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। যদি আপনারা খুঁজে না পান তাহলে এখানে কিন্তু আপনি লিখে দিতে পারেন নট অ্যাভেলেবেল, ঠিক আছে? আর যদি পান, প্রত্যেকটা পরিবারে কিন্তু একটা ডিজিটাল আইডি থাকে আধারের রেশন কার্ডের, সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। যদি না পান কিন্তু এতে আপনারা নট অ্যাপ্লিকেবল বসিয়ে দিতে পারেন, এটাতে কিন্তু ম্যান্ডেটরি নয়। পরিবারের সদস্য সংখ্যা, তো এখানে যেহেতু আমরা তিনজন সদস্য আছে টোটাল পরিবার প্রধানকে নিয়ে, আমরা 0 3 লিখে দেবো। তারপর ঠিকানা, তো ঠিকানা হিসাবে এখানে আমরা লিখে দেবো সমস্ত আপনার যে কমপ্লিট ঠিকানাটা আমরা এখানে লিখে দেবো। এখানে আমরা একটা ডামি ঠিকানা লিখে দিচ্ছি, গ্রাম থানাপাড়া, পোস্ট অফিস প্লাস থানা, চাঁচল, জেলা মালদা, পিন 732-123। তো এইভাবে আপনারা একটা কমপ্লিট অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এখানে লিখে দেবেন। এরপরে আমরা যদি নিচে যাই, তারপর যোগাযোগের নাম্বার, তো এখানে লেখা আছে পরিবারের প্রধানের আধার নাম্বার, সংযুক্ত মোবাইল নাম্বার। তো এখানে একটা আপনারা যে আপনার মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু বসিয়ে দেবেন। তো এক্ষেত্রে আমি একটা ডামি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এরকম একটা ফোন নাম্বার আপনারা লিখে দেবেন, আপনাদের নিজস্ব ফোন নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে? এখানে ডামি একটা ফোন নাম্বার আমি লিখে দিলাম। তারপরে নাম, জন্ম ও লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। তো এখানে পরিবারের সমস্ত সদস্যের কিন্তু এখানে ডিটেলস লিখে দিতে হবে। তো এখানে প্রথমে পরিবার প্রধানের নাম এখানে আমরা লিখে দেবো আবার সুকুমার রায়। তো এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে ইনি যেহেতু পুরুষ সেজন্য তিনি পাবেন না, সেজন্য আমাকে এখানে হ্যাঁতে আমি কিন্তু টিক মারবো না। তারপরে সদস্য সংখ্যা 1, এখানে আমরা নাম লিখবো, যিনি স্ত্রী আছেন যিনি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবেন, ওনার নাম হলো রুমা পাল। এখানে আমরা জন্ম তারিখ লিখে দেবো, জন্ম তারিখটা আনুমানিক দিয়ে দিলাম। তারপরে লিঙ্গ দিব, এখানে লিঙ্গ স্ত্রী লিখবো আমরা কিংবা মহিলা, ঠিক আছে? যেটা লিখবেন। পরিবার প্রধানের সাথে সম্পর্ক, তো পরিবার প্রধান মাপাল, পরিবার প্রধানের কে হয় এখানে লিখতে হবে। তো পরিবার প্রধানের স্ত্রী হয়, তো এখানে আপনাকে লিখতে হবে স্ত্রী। আধার নাম্বার যেটা আছে, যিনি আপনাদের আধার কার্ড দেখে আপনারা লিখে দেবেন। তো এখানে আমি একটা ডামি আধার কার্ড লিখে দিচ্ছি।
তো হয়ে গেল ওনার সমস্ত ডিটেলস। তারপরে এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এখানে হ্যাঁ করে দেবেন। হ্যাঁ করার পরে দেখুন এটা কমপ্লিট হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এখানে লেখা আছে যে বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন। যদি আপনার কোনো ছেলে মেয়ের বয়স যদি 5 বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নাম লিখে সেখানে আধার নাম্বারের ক্ষেত্রে আপনি এনে করতে পারেন। তো দ্বিতীয় সদস্য সংখ্যা আমি লিখে নেব। দ্বিতীয় সদস্য হচ্ছে ছেলে, ওনার নাম হচ্ছে রাজকুমার পাল। দেন জন্ম তারিখ, একটা আমরা ডামি জন্ম তারিখ লিখে দিলাম, ঠিক আছে। আপনারা আপনার আধার কার্ড দেখে কিন্তু জন্ম তারিখটা এখানে লিখবেন। লিঙ্গ এখানে লিখবেন। তো ছেলে, তার মানে পুরুষ লিখে দিলাম, ঠিক আছে। তো এখানে আমরা কোনো টিক করবো না, যেহেতু ইনি ছেলে, ইনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। তারপরে পরিবার প্রধানের সম্পর্ক, পরিবার প্রধানের সাথে সম্পর্ক এখানে লিখে দেবো। ইনি পুত্র। আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা আমরা আবার লিখে দেবো। এটা কমপ্লিট হয়ে গেল। আপনার যদি আরও সদস্য থাকে আপনার পরিবারে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে তাদের ডিটেলস আবার ভরবেন। তারপর আমরা একটু নিচে চলে যাই। নিচে যাওয়ার পরে এখানে দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনাকে লিখতে হবে। এই জায়গাটাতে 10 নম্বর কলামে তো ব্যাংক এখানে লিখে দেবেন যে ব্যাংকে আছে। তো আমরা এখানে ফর এক্সাম্পল লিখে দিলাম পিএনবি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে দিচ্ছি। এখানে আপনাদের মোটামুটি 14 ডিজিট বা 16 ডিজিট হয়, কোনো ব্যাংকে 12 ডিজিট হয়, সেটা আপনি লিখে দেবেন। এখানে আমি একটা ডামি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে আইএফএসসি কোড লিখতে হবে। আমি এখানে আইএফএসসি কোড লিখে দিচ্ছি। তো এটা হলো আপনার এইচওএফ, যে পরিবারের প্রধান আছে তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তারপরে সদস্য 1 মানে যিনি এই অন্নপূর্ণা ভান্ডারটি অ্যাপ্লাই করছেন তার আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। তো ধরুন আমি ধরে নিচ্ছি ওনার ব্যাংক অ্যাকাউন্ট পিএনবিতে, আপনাদের যদি অন্য ব্যাংকে হয় সেখানে আপনার সেই ব্যাংকের নামটা লিখবেন। তো এখানে আমরা তারও ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লিখে দেবো। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে ওনারা আইএফএসসি কোড আমরা লিখে দেবো। তো আপনার ব্যাংকের পাসবুকের যে প্রথম পেজ আছে সেখান থেকে কিন্তু এই ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে লিখবেন। এটা কখনোই লিখবেন না, এটা আমি একটা ডামি লিখছি, অ্যাকাউন্ট নাম্বার লিখছি। তো সেখান থেকে দেখে আপনারা কিন্তু এই জিনিসটা ফিল আপ করবেন, কারণ এইটা দিয়েই আপনার যে ডিবিটি যদি লিঙ্ক থাকে এই অ্যাকাউন্ট নাম্বারে, তাহলেই কিন্তু আপনার এই অ্যাকাউন্টে আপনার অন্নপূর্ণা ভান্ডারের পয়সাগুলো কিন্তু আসবে। সদস্য 2, ছেলের বয়স, ছেলে যে আছে সুকুমার রায়, তার কিন্তু এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দেবো। ধরুন ওনার এসবিআইতে আছে, তো অ্যাকাউন্ট নাম্বার এখানে আমরা দিয়ে দেবো। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে আইএফএসসি কোড দিয়ে দেবো। আইএফএসসি কোড দেওয়ার পরে এটা আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা পূরণ হয়ে গেল। তারপরে আমরা নিচে চলে যাব। এখানে আমরা যে এপিক নাম্বার, সদস্যদের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের এপিক নাম্বার ভোটার তালিকার অংশ সহ লিখতে হবে আপনাকে। তো এপিক নাম্বারে আপনারা কিন্তু যেটা আপনার থাকে সেরকম প্রথমে 3 ডিজিট এরকম থাকে, আপনার লেটার থাকে। তারপরে কিন্তু আপনার এটা প্রথমে আপনাকে লিখতে হবে এইচওএফ, মানে পরিবারের প্রধান যে আছে তার ওনারটা লিখতে হবে। এখানটাও লিখে দেবো। এখানে জেনারেলি আপনার যে ভোটার নাম্বার থাকে সেটা কিন্তু 10 ডিজিটের হয়। তো এটা আমরা এখানে লিখে দেবেন আপনার ভোটার কার্ড দেখে। আর বিধানসভা ক্ষেত্র এবং অংশ এগুলো কিন্তু আপনারা দেখে আপনারা ওখান থেকে কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। আমি একটা ডামি একটা কিছু লিখে দিচ্ছি এখানে। তারপরে আপনার এপিক নাম্বার 1 মানে এখানে হচ্ছে ঝুমাপাল, ওনার এপিক নাম্বার এখানে আপনারা দেখে লিখে দিচ্ছি। এবং ওনার যে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার সেটা কিন্তু আমরা দেখে এখানে লিখে দিচ্ছি। তারপরে এপিক নাম্বার 2, এখানে সদস্য 2 তার এপিক নাম্বার, মানে এখানে হচ্ছে সুকুমার রায়ের ডিটেলস হবে, তার ছেলের ডিটেলস হবে এখানে। এটা হওয়ার পরে আপনার এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। তারপর আছে বিভাগ, এখানে আপনাদের ক্যাটাগরি যেটা আছে, ক্যাটাগরি ধরুন ওনারা হচ্ছেন এসসি, তাহলে আমরা এখানে এসসিতে ক্লিক করে দিলাম। আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন এখানে। তারপর আছে আপনার রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? তাহলে হ্যাঁ যদি থাকে হ্যাঁ করে দেবেন। এখানে কি টাইপের রেশন কার্ড আছে সেটা কিন্তু দেখে আপনারা এখানে টিক করে দেবেন। এরপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা নিয়ে আপনি হ্যাঁ কিংবা না দিয়ে দেবেন। তো জেনারেলি আমরা তুলছি, তাহলে এখানে আমরা হ্যাঁ করে দিলাম, ঠিক আছে। সম্পদ, বাড়ি ধরুন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে,
তা আপনি এখানে 3টি যদি পাকা ঘর থাকে তাহলে বলে দেবেন হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না বলে লিখবেন। তো ধরুন আপনার কাছে 3টি পাকা ঘর আছে, জেনারেলি থাকে, তো সেখানে আপনি হ্যাঁ লিখে দিলাম। পারিবারিক জমি মালিকানা আছে কিনা, পরিবারের কোনো জমি মালিক আছে কিনা, অবশ্যই আছে, সেখানে আমরা যদি থাকে তাহলে আমরা হ্যাঁ করে দেবো। যাদের জমি নেই তারা কিন্তু না করবেন। তারপরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, তো আপনার সমস্ত জমি যে আছে সেটা কত শতক, সেটা কিন্তু আপনাদের জমির যে পর্চা আছে আপনার রেকর্ড থেকে আমরা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে, রেকর্ড থেকে রেজিস্ট্রেশনের নথি থেকে আমরা কিন্তু পেয়ে যাবেন। তো ধরে নিচ্ছি আমাদের টোটাল জমি আছে 4 শতক আছে, তাহলে 0.4 লিখে দিলাম এখানে, কিংবা আপনারা এটাকে ইংলিশে লিখতে পারেন। তো আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি। তারপরে যানবাহন, আপনি আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকা গাড়ি আছে, তো এখানে যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন। তার কটা গাড়ি আছে তা লিখতে হবে এখানে এই জায়গাটাতে, আর এখানে আপনাকে গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। তো আমি ধরে নিচ্ছি এই পরিবারের কোনো গাড়ি নেই, তাহলে নাতে আমি ক্লিক করে দেবো, টিক করে দেবো। এটা করার পরে আপনাকে পারিবারিক সদস্যের স্বাস্থ্য বীমা আছে কিনা, তো আমরা এখানে ধরে যাচ্ছি যে এখানে আপনার স্বাস্থ্যসাথীর কার্ড অলরেডি আছে, তো সেক্ষেত্রে আমাকে হ্যাঁ করতে হবে। তবে সরকারি বা বেসরকারি বিমার সমস্ত জিনিস এখানে দিতে হবে। HOF এর কি আছে, সরকারিতে আছে, তো ওনার বিমার অঙ্ক, সেটা ধরুন স্বাস্থ্যসাথী কার্ডে 5 লাখ ছিল, তার মানে এখানে 5 লাখ লিখে দিতে পারেন। 5 লাখ প্রিমিয়াম বিবরণ, এটা নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। তো সদস্য 1 ওনারও কি আছে, সরকারি আছে, তা এখানে আপনার 5 লাখ, তারপরে এখানে প্রিমিয়াম বিবরণ নট অ্যাপ্লিকেবল। দেন সদস্য 2 এখানে সরকারি, সেম আপনার 5 লাখ, কারণ আমরা যদি 5 লাখ কভার থাকে স্বাস্থ্যসাথী কার্ডে পুরো ফ্যামিলির জন্য, তো এটা আমরা এইভাবে লিখে নিচ্ছি। তো এই জিনিসটা আপনার পূরণ হয়ে গেল। তারপর আমরা নিচে যে আছে আয় পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন কিনা, তো এই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে ওনারা কোনো রকম ট্যাক্স পে করে না, সেক্ষেত্রে আমরা এখানে নাতে টিক করে নেব। তারপরে প্যান কার্ড ডিটেলস দিতে হবে, যদি হ্যাঁ হয় তাহলে তার নাম ও প্যান কার্ড নম্বর দিতে হবে, তাহলে আমি হ্যাঁতে ক্লিক করলাম। এবং HOF যে নাম আছে, নাম আবার লিখলাম এখানে সুকুমার রায়। প্যান কার্ড নাম্বারটা আপনাকে লিখতে হবে এখানে। আমরা এখানে দামি একটা প্যান কার্ড লিখে দিলাম। সদস্যের নাম, সদস্য 1 তার নাম লিখতে হবে এখানে, তো এখানে নাম হচ্ছে আমি লিখে দিলাম। তার প্যান কার্ড নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। এখানে আমি একটা দামি প্যান কার্ড নাম্বার দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই আপনার নিজস্ব প্যান কার্ড দেখে তার সংখ্যাটা কিন্তু এখানে লিখবেন, একই মানে সেম দেখে লিখবেন, এইটা কিন্তু লিখবেন না, আপনারা অবশ্যই অরিজিনাল প্যান কার্ড নাম্বারটা কিন্তু এখানে লিখবেন। তো সদস্য 2 ওনার নাম হচ্ছে রাজকুমার পাল, আমরা লিখে দিলাম। ওনার প্যান কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবো আমরা। এটা হয়ে যাওয়ার পরে নিচে আমরা যদি যাই তখন দেখবেন যে কর্মসংস্থার ধরন, পরিবার প্রধান কি করেন, ধরুন পরিবার প্রধান কি করেন, ব্যবসা করেন, ছোট দোকান আছে, তো সেক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন। এখানে সরকারি বেসরকারি অপশন আছে, এখানে আছে সংগঠিত ক্ষেত্র সংযুক্ত, এগুলো লিখতে হবে না, এখানে অন্যান্য করে দেবেন। এখানে লিখতে পারেন যে মুদিখানা দোকান। তো আপনাদের পরিবারের যে ফ্যামিলি প্রধান আছে তিনি কি করেন সেখানে আপনাকে কিন্তু টিক করতে হবে, নাহলে এইভাবে লিখতে হবে আপনাকে, ঠিক আছে, যেটা করে এইভাবে লিখতে হবে। তারপর সদস্য 1 যিনি এটা অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা যোজনা, তিনি কিন্তু এখানে লিখতে হবে উনি কি করেন, এখানে আপনাকে সেই হিসাবে লিখতে হবে। এখানে অন্যান্য লিখে দেবেন, অন্যান্য লিখে এখানে লিখে দেবেন হাউসওয়াইফ এবং গৃহবধূ। তারপরে সদস্য 2 হচ্ছে আপনার এখনো কিছু করে না, তখন লিখে দেবেন বেকার, ঠিক আছে। তো আপনারা যেটা করে আপনার ছেলে সেটা কিংবা ছেলে মেয়ে সেটা কিন্তু ডিটেলস লিখে দেবেন। তারপরে যদি নিচে যাই আমরা, নেক্সট আমরা দেখব পরিবারের শিক্ষিত ও প্রাপ্ত বয়স্ক সদস্যের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তের সংখ্যা কত, এখানে আপনি লিখে দেবেন। যদি সবাই শিক্ষিত হয় এখানে লিখে দেবেন 3, ধরুন আমার 3 জন সদস্য আছে, সবাই এখন শিক্ষিত, এবং সদস্য অশিক্ষিত 0। তো পরিবারের প্রধান যে শিক্ষিত এখানে লিখে দিলাম। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে আমরা ধরে দিলাম যে যিনি আছেন উনি মাধ্যমিক পাশ করেছেন, মাধ্যমিক। সদস্য 1 উনিও শিক্ষিত, সর্বোচ্চ যোগ্যতা ইনি মাধ্যমিক পাশ করেছেন। আর সদস্য 2 যিনি ছেলে আছেন, ছেলে এখানে আপনার গ্র্যাজুয়েট হয়েছেন, তো আপনার স্নাতক কিংবা গ্র্যাজুয়েট লিখতে পারেন। ঠিক আছে, এখানে হয়ে গেল আপনার এইটা শিক্ষার সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিলাম আমরা। তারপর কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক,
এই জায়গাটা আপনার ফিল আপ করতে হবে। এখানে যদি হয় তাহলে হ্যাঁ করবেন এবং কী পদে ছিল সেটাকে আপনার লিখতে হবে। এখানে আমরা না করে দিচ্ছি, তার কেউ ছিল না। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, এখানে যদি পেনশনভোগী হয় তবে কিন্তু হাই করে দেবেন। এক্ষেত্রে এই পরিবারে কিন্তু কেউ পেনশনভোগী নয়, তাই আমরা না করে দিলাম। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, কেউ যদি কারো যদি জিএসটি নাম্বার থাকে তাহলে কিন্তু জিএসটি মেনশন করতে হবে হ্যাঁ বলে। এখানে আপনার যেহেতু কেউ এই যে পরিবারটি আছে এই পরিবার কিন্তু কেউ জিএসটির অধীনে নিবন্ধিত নয়, তো এখানে আমরা না করে দিলাম। পরিবারের মোট বার্ষিক আয়, তো এখানে আমরা বার্ষিক আয় ধরে নিলাম প্রত্যেক মাসে 15,000 টাকা ইনকাম করে এবং বাকিরা সবাই ছেলে বেকার, তো এর মাসে 15,000 টাকা, তো বছরে আপনার 1,80,000 টাকা, কারণ আমাদের বার্ষিক আয়টা দিতে হবে। এখানে বার্ষিক বলেছে, তো 1,80,000 টাকা বার্ষিক আয় এখানে। তারপর আমরা একটু নিচে গিয়ে দেখবো, এখানে আছে সিএএ সম্বন্ধে এখানে আপনার প্রত্যেক যদি কিছু থাকে তাহলে লিখবেন। তো আপনারা পরিবারের প্রধান প্রযোজ্য নয় লিখে দেবো, কারো আপনার সিএ হয়নি, প্রযোজ্য নয় এটা লিখে দেবো। এটা লেখার পরে আমরা একটু নিচে যাবো, নিচে গিয়ে নেক্সট আছে সেটা হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি যদি কারো লোন থাকে তার নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি এখানে থাকে কোনো ব্যাংকে তাহলে সেখানে আপনাকে ব্যাংকের নাম, এখানে তার নাম্বার লিখতে হবে, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু হয়েছে, ঠিক আছে লিখতে হবে। কেসিসি এআরডি যদি কেসিসি এআরডি যদি হয় সেক্ষেত্রে আপনাকে তার ডিটেলস এখানে দিতে হবে। মৎস্যজীবী ক্রেডিট কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে। ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা যেটা আছে শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি থাকে, অনেক যে ছেলেপুলে আছে আজকালকার তারা কিন্তু এই লোনটা নিয়ে কিন্তু অনেকে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু ওখানে আপনাকে তার ডিটেলস এখানে দিতে হবে। তো এটা হয়ে যাওয়ার পরে আপনাকে আরেকটু নিচে যাই, যদি এসআই এর কোনো প্রবলেম হয়, মানে আপনার যে লাস্ট এসে যদি নাম বাদ দিয়ে থাকে তো সেখানে কিন্তু আপনাকে এই ডিটেলসগুলো এখানে দিতে হবে। যদি এসআইআর 2026-এর নাম বাদ থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, তো এখানে হ্যাঁ না অপশন আছে, প্রযোজ্য নয় আছে। ধরুন আপনার নাম বাদ যায়নি সেক্ষেত্রে আপনি কিন্তু প্রযোজ্য নয় বলে টিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, তাহলে আপনার মামলার বিবরণ এখানে দিতে হবে, ঠিক আছে। তো সদস্য 1 এখানে আপনার প্রযোজ্য নয়, সদস্য 2 প্রযোজ্য নয়, আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নিচে যাব, নিচে গিয়ে দেবো বিদ্যালয়ের সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখন আপনার কেউ পড়াশোনা করছে না, তো আপনাকে এই জায়গাটা কিন্তু কিছু না ফিল আপ করলেও হবে, কারণ ধরুন ছেলে এখন অলরেডি স্নাতক হয়ে বসে আছে এবং বেকার আছে, পরীক্ষা ট্রাই করছে, তাই এক্ষেত্রে কিন্তু আপনাকে এই জায়গাটা কিছু ভরতে হবে না, ঠিক আছে। তো আপনি এখানে লিখে দেবেন নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। হয়ে গেল। এটা হওয়ার পরে আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, তো এখন কোনো এই পরিবারের কোনো শিশু নেই, তো এখানে আপনার কিন্তু নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পরে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, তো পরিবারের প্রধান যদি ধরুন কোনো পিএম কিষাণ পায় তাহলে কিন্তু আপনাকে হ্যাঁ লিখতে হবে। হ্যাঁ লেখার পরে যদি না পান তাহলে আপনি এখানে না করে দেবেন, ঠিক আছে। এখানে আপনি না করে দেবেন, যে অপশনটি আছে চেকবক্সটি আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে লেখা আছে যে প্রকল্পের নাম আপনাকে লিখতে হবে, ধরুন আপনি পাচ্ছেন পিএম কিষাণ, তাহলে আপনাকে লিখতে হবে পিএম কিষাণ। এখানে আপনাকে প্রত্যাহার করতে চান, এখানে লেখা আছে যে প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সটি চিহ্নিত করুন, ঠিক আছে। তাহলে আপনি প্রত্যাহার করতে চান কিনা এখানে আপনি লিখতে হবে। তো আপনি এই জায়গাটা কিন্তু খুব সাবধানের সাথে করবেন, যদি আপনি একবার হ্যাঁ টিক দেন তাহলে কিন্তু আপনার পিএম কিষাণের টাকা আসা কিন্তু বন্ধ হয়ে যাবে, তো সাবধানে কিন্তু এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে আপনার নেক্সট যে আসছে এগুলো সামনে স্কিপ করে গেলেন, এখানে কারো আর কিছু নেই দেওয়ার। তারপরে এটা বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক প্রণীয়, যদি এটা হচ্ছে ওখানকার যে অফিসিয়াল আছে ওরা ফিল আপ করবে, আপনাকে এই জায়গাটা কিছু ফিল আপ করতে হবে না। ঘোষণা ও সম্মতি, আমি এইভাবে ঘোষণা করতেছি উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি, উপরের উল্লেখিত যে কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাগুলো বন্ধ হয়ে যেতে পারে। এখানে আপনি এটা করে এখানে দেখে নিলেন কি লেখা আছে, এখানে সম্মতিতে ক্লিক করলেন, তারপর টিক করলেন, এখানে আপনাকে সাইন করতে হবে। সাইন করার পরে এখানে দেখতে পারেন এই ফর্মটা কিন্তু আপনাকে জমা করতে হবে। এখানে আপনার ডেফিনিশন দেওয়া আছে, পরিবার বলতে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে। এটা হচ্ছে পরিবারের ডেফিনিশন, এটা দিয়ে দিয়েছে লাস্ট পেজে। তো নিচে যে পার্টটা আছে এটা কিন্তু আপনাদের অফিসিয়াল ব্যবহার করার জন্য, আপনাদের কিছু নয় এটা, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, কারণ এই ভিডিওতে আমরা পুরো ডিটেলসে বলে দিলাম কি করে আপনি ফর্মটাকে ফিল আপ করবেন নির্ভুলভাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার যে বন্ধু বান্ধব কিংবা আশেপাশে যারা আছে যারা পারছে না ফিল আপ করতে তাদেরকে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটা লাইক করে দেবেন। আমাদের ছোট্ট চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।